স্টুডেন্ট, এই ভিডিওটিতে আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ চ্যাপ্টার 3তে যে উপপাদ্যগুলি আছে সেগুলি জানব। ঠিক আছে, এর প্রমাণগুলো আমরা আজকে করব। তবে এই ভিডিওটিতে আমি কি করছি, যে দুটি উপপাদ্য আছে সেই দুটি উপপাদ্য একটা ভিডিওতে করে দিচ্ছি এবং যার ফলে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে অনেকটা সময়ের। কিন্তু তোমরা এই দুটো উপপাদ্য যখন যেটা প্রয়োজন হবে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া টাইম স্ট্যাম্পে ক্লিক করলে তৎক্ষণাৎ সেই অংশটুকু দেখতে পারবে। তাই তোমাদেরকে বলছি যে যখন যে উপপাদ্যটা প্রয়োজন হবে একটু ডেসক্রিপশন বক্সটা খুলবে, ওখানে দেখবে উপপাদ্য 32 এবং উপপাদ্য 33, এই যে দুটি উপপাদ্য আজকে আমরা করব সেগুলি আলাদা আলাদা টাইম স্ট্যাম্প দেওয়া রয়েছে। সেই টাইম স্ট্যাম্পে ক্লিক করবে, যখন যে উপপাদ্যটা প্রয়োজন হবে সেইটা তৎক্ষণাৎ দেখতে পারবে। ঠিক আছে, তা আমরা প্রথম যে উপপাদ্যটা রয়েছে, সেটা কি, উপপাদ্য 32। এই উপপাদ্যের থিওরিটা খুব ভালো করে মাথায় মনে রাখার চেষ্টা করবে, কারণ এই থিওরিগুলোই আমাদেরকে কিন্তু পরবর্তী লেভেলে বা এখানে যখন আমরা বিভিন্ন ধরনের শর্ট প্রশ্নগুলো আসে যে জিওমেট্রি থেকে, সেই শর্ট প্রশ্নগুলো করতে কিন্তু খুব কাজে লাগে। তাই থিওরিটা বেশি করে মাথায় রাখার চেষ্টা করবে। দেখো, যেটা 32-এর উপপাদ্য আছে সেখানে বলা হচ্ছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা, বৃত্তের কেন্দ্র থেকে কি করছি আমরা, লম্ব অঙ্কন করছি, তবে ওই লম্বটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে এটা প্রমাণ করবে। মানে একটা লম্ব টানবো, সেই লম্বটা প্রমাণ করতে হবে সেই লম্বটা যে বৃত্তের জ্যা আছে এবং সেই জ্যাটা এমন একটা জ্যা যেটা ব্যাস নয় তাকে সমদ্বিখণ্ডিত করবে। এখানে যে টার্মগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই দেখো যেটা রয়েছে ব্যাস, এটা একটা টার্ম রয়েছে, ব্যাস কি জানতে হবে, জ্যা কি জানতে হবে। আচ্ছা, এবার আরও একটা কথা এখানে বলা রয়েছে, ব্যাস নয় এরূপ একটা জ্যা। আচ্ছা, আমরা আগে একটু এই জিনিসগুলো একবার জাস্ট মনে করে নিই যে জিনিসগুলো কি কি আছে। বৃত্ত, ধরো এই আমার একটা বৃত্ত, ঠিক আছে, এবার এটাকে কি বলি, এটাকে বৃত্তের কেন্দ্র বলে থাকি, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, এবার যেটা বলি, ধরো প্রথমেই রয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা। আগে জেনে নিই জ্যা বলতে কি বুঝি বৃত্তের। জ্যা হচ্ছে, দেখো, বৃত্তের এই পরিধির উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু নাও এবং সেই দুটো বিন্দু যোগ করলে যে রেখাটা তোমরা পাবে সেই রেখাটাকে আমরা কি বলবো, জ্যা বলে থাকবো। ঠিক আছে, তাহলে বৃত্তের জ্যা বলতে অ্যাকচুয়ালি কি, যে বৃত্তের পরিধির উপরিস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশকেই বলা হয় বৃত্তের জ্যা। আচ্ছা, এবার আরও একটা জিনিস এখানে বলা রয়েছে, ব্যাস নয় এরূপ কোনো একটা জ্যা। ব্যাস নয় এরূপ কোনো একটা জ্যা মানে কি, তাহলে ব্যাসটা কি, এটা তো না হয় জ্যা এঁকেছে, কিন্তু ব্যাস কাকে বলি, বৃত্তের দেখো বৃত্তের কেন্দ্র থেকে যে আমরা জ্যাটা আঁকতে পারি, দেখো যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, দেখো এটাকেও তো আমরা একটা জ্যা বলতে পারি। এখন ব্যাস নয় এরূপ কোনো জ্যার কথা বলা হচ্ছে, এটা কি, এটা দেখো এই যে জ্যাটা আমি এঁকেছি এটাও তো একটা জ্যা, কারণ জ্যা বলতে আমরা কি বুঝি, বৃত্তের পরিধির যে কোনো দুটো বিন্দু নাও আর সেটাকে যোগ করো, সেটাকে জ্যা বলি। এখন এই জ্যাটা দেখো, এই জ্যাটার একটা বিশেষ বৈশিষ্ট্য, এই জ্যাটা কোথায় দিয়ে যাচ্ছে বলো তো, কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে। এই জ্যাটাকে যে জ্যা কেন্দ্র দিয়ে যায় তাকেই আমরা কি বলি, বৃত্তের ব্যাস বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ ব্যাস কিন্তু এক ধরনের কি, এক ধরনের জ্যা, ব্যাসটাকে আমরা কিন্তু এক ধরনের জ্যা বলতে পারি। আচ্ছা, এবার এখানে যেটা বলেছে, এখানে যে কথাটা বলা রয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যা বলতে আমরা কাকে বুঝবো বলো তো, এইটা কিন্তু দেখো কেন্দ্র দিয়ে এর যাচ্ছে না, তাহলে এই জ্যাটা হবে ব্যাস নয় এরূপ একটা জ্যা, ব্যাস নয় কিন্তু ওইটা কি, ওইটা একটা ব্যাস এবং জ্যা, অবশ্যই জ্যা কেন বলছে, কারণ দেখো বৃত্তের পরিধির উপরিস্থিত যে কোনো দুটো বিন্দু যোগ করলে যে রেখাংশ পাই তাকেই জ্যা বলি। এবার সেই জ্যাটা যদি এই কেন্দ্রটা দিয়ে যায় তখন তাকে আমরা কি বলে থাকি, ব্যাস বলে থাকি। তার মানে ব্যাস হলো এক ধরনের জ্যা। আর এখানে আমার যেটা বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, মানে এমন একটা জ্যা আঁকতে হবে যেটা তার মানে কেন্দ্র দিয়ে যাবে না, তার মানে এটা দেখো একটা ব্যাস নয় এরূপ কোনো জ্যা। আর কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করছে। আচ্ছা, আমি আরও একটা ছবি একটু আঁকছি এবং এখানে ধরো এটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, এই কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর লম্ব আঁকছি। তা ব্যাস নয় এরূপ কোনো জ্যা বলতে নিশ্চয়ই কেন্দ্র দিয়ে যাবে না, এইরকম একটা জ্যা আমাকে আঁকতে হবে। ধরো এই আমি আঁকলাম, এটা কীরকম জ্যা, এটা হচ্ছে ব্যাস নয় এরূপ একটা জ্যা, ব্যাস নয় এরূপ একটা জ্যা। ঠিক আছে, এরূপ একটা জ্যা, এই জ্যার উপরে কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে লম্ব আঁকতে হবে, কোথায় থেকে, কেন্দ্র থেকে, কার উপর, ব্যাস নয় জ্যার উপরে।
এই লম্ব আঁকলাম। লম্ব শব্দের মানেটা কি? লম্ব শব্দের মানে হলো যখন একটা সরলরেখা আর একটা সরলরেখার উপরে লম্ব হয়। এখানে ধরো আমি এটার নাম দিলাম ওসি। ধরো ওসিটা বললাম কার উপরে লম্ব? এবির উপরে লম্ব। লম্ব শব্দের অর্থ হচ্ছে যে এই রেখাটা মানে এই ওসি রেখা এবং এবি রেখা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, মানে দুই দিকে সমান কোণ উৎপন্ন করবে এবং সেই কোণ দুটোর মান কত হবে? 90 ডিগ্রি করে হবে। ক্লিয়ার? তাহলে লম্ব জিনিসটা কি? লম্ব হচ্ছে যখন দুটো সরলরেখা একে অপরের উপর লম্ব হয়, এর অর্থ হলো ওই সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ হবে তোমার 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই কতগুলো টার্ম আমাদের কিন্তু জানতে হবে। সাথে সাথে আরও একটা কথা বলছে এখানে যে তাহলে কি বললাম? ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব মানে এখানে কে লম্ব? এই লম্বটা কি বলছে? জ্যাকটিকে সমদ্বিখণ্ডিত করবে। জ্যা বলতে কোনটা? এবি। এই এবিকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত শব্দের মানেটা কি? সমদ্বিখণ্ডিত, সম মানে একই, আর দ্বিখণ্ডক মানে দুটি খণ্ডে ভাগ করবে। সমদ্বিখণ্ডিত করা মানে দুটি খণ্ডে ভাগ করবে, মানে এই যে জ্যাটা এঁকেছি এই জ্যাটা এই এবি রেখাটাকে সমান দুটি খণ্ডে ভাগ করবে। ঠিক আছে, সমান দুটো খণ্ড। ধরো এটা তো আমি বলছি এটা কি পয়েন্ট, এটা ধরো আমি লিখছি এটাকে সি পয়েন্ট বলেছি। এই সি পয়েন্টে এই এবি রেখাংশটা সমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এসি ইকুয়াল টু কী হবে? বিসি হবে। কখন? যখন এইটা এর উপরে লম্ব হবে, মানে ওসিটা এবির উপর লম্ব হলে তবেই আমার এটা সমান দুই ভাগে ভাগ হবে। এইটাই প্রমাণ করতে হবে। বলেছে এটা লম্ব, তবে প্রমাণ করো এসি ইকুয়াল টু বিসি, এটা প্রমাণ করতে হবে। লম্ব হলে এটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওসিটা যদি এবির উপর লম্ব হয় তাহলে এসি ইকুয়াল টু বিসি হবে, এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তাই এই প্রমাণটা করার জন্য আমরা একে একে বিভিন্ন যে স্টেপগুলো রয়েছে উপপাদ্যের, প্রথমে প্রদত্ত বা সাধারণ নির্বাচন যেটা হয়, প্রদত্ত কি আছে, কি প্রমাণ করতে হবে, কোনো অঙ্কনের প্রয়োজন আছে কি না, তারপরে প্রমাণটা কিভাবে করব, সেইগুলো এবার আমাদের এক এক করে করতে হবে। এবং তার জন্য আমাদেরকে একটা ছবি তো আঁকতেই হবে, এবং ছবিতে ঠিক যতটুকু আমাদের থিওরিতে দেওয়া ঠিক ততটুকুই আগে আঁকার চেষ্টা করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমেই আমরা কি করব? একটা বৃত্ত আঁকবো। বৃত্তটা আঁকি এবং ওই থিওরেম অনুযায়ী বৃত্তের যে যে অংশগুলো বলা আছে কেবলমাত্র সেই অংশগুলোই আমরা আঁকার চেষ্টা করব। ঠিক আছে, তা প্রথমে দেখো আমি একটা বৃত্ত এঁকে নিই। আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি। ঠিক আছে, এবার এই বৃত্তের কেন্দ্রটা ধরো এই কেন্দ্রটা নিলাম, কেন্দ্রটা ও নিলাম। ঠিক আছে, বৃত্ত বলা, বৃত্তের কেন্দ্রটা নিয়ে নিলাম আমি ও। আচ্ছা, আর কি বলা রয়েছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যা, এমন একটা জ্যা আঁকতে হবে যেটা ব্যাস নয়। তাহলে ব্যাস বাদে যে কোনো জ্যা, তা আমি সেটা নিয়ে নিচ্ছি এখানে। ব্যাস নয় এরূপ একটা জ্যা ধরে নিচ্ছে এইটা এবি। এবিটা কি? এবিটা হচ্ছে ব্যাস নয় এরূপ একটা জ্যা। ঠিক আছে, জ্যা অবশ্যই এটা, আর এটা যেহেতু কেন্দ্র দিয়ে যাচ্ছে না এই জ্যাটা, তাহলে এটা ব্যাস হতে পারে না। ঠিক আছে, তাই ব্যাস নয় এরূপ একটা জ্যা হচ্ছে এই এবি। আর কি বলেছে? যে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে কি করছে? একটা লম্ব টানছে। তাহলে বৃত্তের কেন্দ্র ও থেকে কার উপরে লম্ব টানবো? এই জ্যাটার উপরে লম্ব টানবো, এইটুকুই বলা। কেন্দ্র থেকে জ্যার উপর আমি একটা লম্ব টানলাম। ঠিক আছে, কেন্দ্র থেকে জ্যার উপরে একটা লম্ব টেনে নিলাম, হলো। আচ্ছা, লম্বটার নাম দিয়ে দিলাম ও সি। ক্লিয়ার? তাহলে কেন্দ্র থেকে জ্যার উপরে আমি কি টানলাম? একটা লম্ব টানলাম, লম্বটার নাম দিলাম কি? ও সি। আচ্ছা, লম্ব মানে এই অ্যাঙ্গেল দুটো কি হয়ে যাবে? এই অ্যাঙ্গেল দুটো কিন্তু 90 ডিগ্রি করে হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেল দুটো কত করে হয়ে যাবে? 90 ডিগ্রি করে। একটু লিখেও রাখলাম, সুবিধা হবে পরে। আচ্ছা, এবার এইটুকুই দেখো ঠিক দেওয়া রয়েছে। কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যা, ব্যাস নয় এরূপ কোনো জ্যা আমি এবি এঁকেছি, যার উপর বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র কি ও বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হলো। কার উপরে? এই জ্যার উপরে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলাম। তবে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। ওই লম্ব মানে এখানে কে? ওসিটা কাকে সমদ্বিখণ্ডিত করবে? এবিকে সমদ্বিখণ্ডিত করবে। এটা প্রমাণ করতে হবে, মানে ওসি এবির উপর লম্ব হলে তবে এসিটা সমান দুই ভাগে, ওসি এবির উপর লম্ব হলে তবে এবিটা সমান দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ এসি ইকুয়াল টু বিসি হবে। এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমেই
প্রদত্তে চলে যাই। প্রদত্তে কি কি দেওয়া আছে শুধু সেইটুকুই আমরা লিখব, ঠিক আছে। প্রদত্ত বলে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া রয়েছে, বৃত্তের কথা বলা রয়েছে, তাহলে বৃত্তের পরিচয়টা আগে আমরা দেবো। প্রদত্ত বলে যে অকেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, ব্যাস হবে না এইরকম একটা জ্যা, ব্যাস নয় এরূপ একটি জ্যা, ব্যাস নয় এরূপ একটি জ্যাকে এবি একটা জ্যা যেটা কি ব্যাস নয় মানে কেন্দ্রগামী নয়, ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে আমার এবি, ঠিক আছে। অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যাকে এই এবি, হ্যাঁ। এবং বলে আর কি বলা রয়েছে, ব্যাস নয় এরূপ একটি জ্যা, আর কি বলা রয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যার উপর লম্ব টেনেছে, লম্বটাকে ওসি, এবং বলে তাহলে ওসিটা কার উপরে লম্ব, এবির উপরে লম্ব, ওসি লম্ব এবি, এইটুকুই দেওয়া রয়েছে। কি বলা রয়েছে, যে ব্যাস নয় এরূপ একটি জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করেছে, সেই লম্বের কথা বলা, আর ব্যাস নয় এরূপ একটি জ্যার কথা বলা, আর বৃত্তের পরিচয়। তাই আমরা লিখলাম কি অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো আমার এবি, এবং কে কার উপরে লম্ব, ওসিটা এবির উপরে লম্ব। শুধু এইটুকুই দেওয়া রয়েছে, এইটুকুই আমরা এখানে লিখব। ক্লিয়ার? আচ্ছা, এরপর যেটা করতে হবে আমাদের, কি প্রমাণ করতে হবে সেইটা লিখে নিতে হয়। কি প্রমাণ করতে হয় সেটা লিখতে গেলে আমাদের এখানে একটা পয়েন্ট করব কি প্রামাণ্য। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, শুধু সেই অংশটাই এখানে আমাকে লিখতে হবে, প্রামাণ্য, ঠিক আছে। প্রামাণ্যতে কি করব, যেটুকু প্রমাণ করব। কি প্রমাণ করব, প্রমাণ করতে বলেছে যে ওই লম্ব বলতে কে, লম্বটাকে ওসিটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, জ্যা মানে এবিকে সমদ্বিখণ্ডিত করে, এইটা বলতে হবে। তাহলে প্রামাণ্যতে লিখব যে প্রমাণ করতে হবে যে ওসিটা লম্ব, এই লম্ব কি করে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রমাণ করতে হবে যে ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করে, ওসি এবিকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে, দেখো ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করা মানে ওসিটা এবিকে সমান দুই ভাগে ভাগ করা। কোন বিন্দুতে খণ্ডনটা করছে, সি বিন্দুতে কেটে যাচ্ছে এবি রেখাটা। তাহলে অর্থাৎ আমার এই এসি আর বিসি এটাকে আমাকে কি করতে হবে, সমান করতে হবে। অর্থাৎ এসি ইকুয়ালস টু আমাকে দেখাতে হবে সিবি বা বিসি। ক্লিয়ার? এই এসির দৈর্ঘ্য যা হবে যেন সিবির দৈর্ঘ্যটা তাই হয়, অর্থাৎ এসি ইকুয়াল টু সিবি, এটা প্রমাণ করলেই আমার কিন্তু প্রমাণ হয়ে যাবে। এবং এটা কখন হবে, যদি ওসিটা এবির উপর লম্ব হয়, সেইটাই বলা রয়েছে, ওসি লম্ব এবি বলা আছে, আমাকে দেখাতে হবে এসি ইকুয়াল টু সিবি হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমরা প্রমাণটা কি করব, এই দুটো রেখাকে কি দেখাবো, এসি আর বিসিটাকে সমান দেখাবো। এবার মনে রাখবে, যখনই আমরা কোনো সমান প্রমাণ করি, দুটো বাহু বা দুটো কোণকে আমরা যখনই সমান প্রমাণ করি, তখন লক্ষ্য করে দেখবে সেখানে দুটো ত্রিভুজকে আমরা সর্বসম করি, সর্বসম বলার পরে তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণ এইভাবে সমান বলে দিতে পারি, ঠিক আছে। তা এই ছবিতে দেখো কোনো ত্রিভুজ কি আছে, কোনো ত্রিভুজ নেই। তাহলে এখানে আমাকে যদি এই এসি আর সিবিকে, এই রেখাংশ দুটোকে সমান দেখাতে হয়, এখানে দুটো ত্রিভুজ তৈরি করতে হবে এবং সেই ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাতে হবে। তার জন্যই আমাকে এখানে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। এবার ত্রিভুজটা তৈরি করতে গেলে কোন কোন বিন্দুগুলো যোগ করলে ত্রিভুজ পাওয়া যায় সেটা লক্ষ্য করতে হবে। তা তোমরা দেখো, আমি যদি এই ও এ আর ও বি যুক্ত করি, তাহলেই দেখো দুটো ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই না? দেখো একটু লক্ষ্য করো, এই ও আর এ যদি যুক্ত করি এটা, আর ও আর বি যদি যুক্ত করি এটা, তাহলে দেখো এটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, তাই না? দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল এখানে। একটা হচ্ছে তোমার এ ও সি ত্রিভুজ, আর একটা হলো বি ও সি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কিন্তু পাওয়া গেল। তাহলে আমরা কিভাবে পেলাম ত্রিভুজ দুটো, এই দুটো বিন্দু ও আর এ আর ও আর বি যুক্ত করে। তাহলে এখানে আমাদের অঙ্কনের প্রয়োজন হচ্ছে। অঙ্কনে তাহলে আমরা লিখব কি, অঙ্কনে লিখব যে ও কমা এ, কি লিখব, ও কমা এ এবং
ও কমা বি যুক্ত করিলাম, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করিলাম। এই দুটো পয়েন্ট আমরা যুক্ত করে নিলাম। ঠিক আছে, এবার আমাদের চলে আসতে হবে এই প্রমাণটাতে, মানে উপপাদ্যর মেন প্রমাণে চলে আসতে হবে। ঠিক আছে, প্রমাণে দেখো আমরা কি করব, এবারে আমরা প্রমাণে আসছি। হ্যাঁ, ত্রিভুজ পেয়ে গেছি আমরা, একটা কি এই ত্রিভুজ আর একটা এই ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের কে যদি আমি সর্বসম বলতে পারি তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে। ত্রিভুজ দুটো যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলেই আমরা বলতে পারবো এই এসি রেখাটা সিবি রেখাংশের সমান, এসি রেখাংশটা সিবি রেখাংশের সমান হবে, মানে এই যে জিনিসটা এটা বলতে পারবো। তাহলে তার জন্য আমাকে আগে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। এবার দুটো ত্রিভুজকে কখন সর্বসম বলতে পারি, যখন তার তিনটে জিনিস সমান হয় এবং ওই তিনটে জিনিসের মধ্যে অ্যাটলিস্ট একটা কিন্তু বাহু থাকতেই হবে, এটা মাথায় রাখবে। দুটো বাহু হতে পারে, তিনটে বাহুও সমান হতে পারে, কিন্তু কখনোই জানবে যে দুটো ত্রিভুজ সর্বসম করতে গেলে তিনটে কোণ সমান বললে কিন্তু দুটো ত্রিভুজ সর্বসম হয় না। ঠিক আছে, তাই অ্যাটলিস্ট একটা বাহু কিন্তু তোমাকে দেখাতেই হবে। তোমরা লক্ষ্য করো, এই যে দুটো ত্রিভুজ রয়েছে, এই দুটো ত্রিভুজের যে গুলো আমরা এঁকেছি ও এ আর ও বি, এই দুটো রেখাংশ দেখো সমান হবে। কেন? কারণ বৃত্তের এরা কি ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধ বলতে আমরা কাকে বুঝি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে, এটা সে যেখানেই থাকুক না কেন এগুলো কি বৃত্তের ব্যাসার্ধ, এটাও আর এটাও আর এটা আর, সে যেখানেই থাকুক না কেন ব্যাসার্ধ কখনো চেঞ্জ হয় না, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অলওয়েজ সেম থাকে। তাই জন্য এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, কারণ এরা কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওটা হয়ে গেল। আর একটা জিনিস দেখো, যেটা ওসি রেখাংশটা দেখো উভয় ত্রিভুজের রয়েছে, এই ওসি রেখাংশটা এটা উভয় ত্রিভুজের রয়েছে, তার মানে এটা সাধারণ বাহু, মানে কমন একটা সাইড। তাহলে এই বাহুটা দুজনারই আছে, তাহলে দুটো জিনিস সমান হয়ে গেল। আর একটা দেখো, এই যে কোণ দুটো 90 ডিগ্রি করে আছে না, তাহলে দুটো কোণ দুটো সমান, তাহলে তিনটে জিনিস সমান হয়ে গেল। ও এ সমান ও বি এলো, ওসি সাধারণ বাহু হলো, আর এই অ্যাঙ্গেল দুটো এসিও আর বিসিও, এই দুটো অ্যাঙ্গেল সমান হলো, তাহলে ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারবো, সমান বলবো। চলো একটু করি, তাহলে আরও আমরা বুঝতে পারবো জিনিসটা কি। আচ্ছা, তার আগে এই যে দুটো কোণ 90 ডিগ্রি হচ্ছে, এই কথাটা একটু বলে দাও, কেন 90 ডিগ্রি হচ্ছে। দেখো আমরা প্রদত্ততে কি পড়েছিলাম, ওসিটা এবির উপরে লম্ব, তাহলে আমরা বলতে পারবো যে ওসি লম্ব এবি, সুতরাং এটা কি কোথায় ছিল, এটা প্রদত্ততে পেয়েছে, তাই তো। ওসিটা লম্ব এবি, এটা আমরা প্রদত্তই পেয়েছি। তাহলে অতএব আমরা বলতে পারবো যে এটা যেহেতু লম্ব, তাহলে ওসি এবির লম্ব হলে এই কোণটা আর এই কোণটা, মানে অ্যাঙ্গেল এসিও, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো কোণ সমান হবে এবং প্রত্যেকের মান কত হবে, 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল তাহলে কি, এ সি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ও। এই দুটো কোণ সমান, কেন সমান, দেখো প্রত্যেকটার মান কত করে হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, যেহেতু লম্ব তাই 90 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এসিও ইকুয়াল টু বিসিও ইকুয়াল টু 90 ডিগ্রি, প্রত্যেকের মান হবে 90 ডিগ্রি করে, কারণ যেহেতু এটা এর উপরে লম্ব, ওসিটা এবির উপরে লম্ব, এটা একটু বার করে রাখলাম। এবার আমরা আসবো যে টার্গেট কি আমার, এই ত্রিভুজ দুটোকে আমার সর্বসম দেখানো। তাহলে এই ত্রিভুজ দুটো অতএব বলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি কি, সমকোণী ত্রিভুজ কে কে এখানে, সমকোণী ত্রিভুজ এ ও সি বা এসিও, যেটা লিখতে হবে, তবে সমকোণকে মিন করছি আমরা, এসিও ও ত্রিভুজ বিসিও, সমকোণী ত্রিভুজ এসিও ও ত্রিভুজ বিসিও এর বলে এর কি কি সমান, তিনটে জিনিস সমান বলতে হবে। ঠিক আছে, তিনটে জিনিসের মধ্যে প্রথমেই দেখো আমরা পেয়েছি এই সমকোণ দুটো, মানে উভয়ের এই ত্রিভুজের এসিও এর সি কোণটা আর বিসিও এর বিসিও কোণটা প্রত্যেকেই কি 90 ডিগ্রি, মানে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ এসিও ও বিসিও ত্রিভুজ বিসিও এর দুজনেই সমকোণী কিন্তু, হ্যাঁ, তাই একটাই বললে হবে। আচ্ছা, তা লিখবো কি, যে অ্যাঙ্গেল এই জিনিসটা এসিও সমান সমান কোণ বিসিও, এই দুটো কোণ সমান, কেন সমান, উভয়ই সমকোণ, উভয়ই সমকোণ, ওই জন্য সমান। ঠিক আছে, উভয়ই সমকোণ, একটা জিনিস হলো। তাহলে এই কোণ দুটো সমান হলো। আর কি বলবো, আর বলবো যে ও এটা আর ওবিটা, দেখো সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি বলো তো, অতিভুজ বলি। ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি। তাই এখানে এই ও এই ত্রিভুজের যে অতিভুজটা
আর এই ত্রিভুজের অতিভুজ ওবি, দেখো দুটো অতিভুজই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা দুজন সমান হবে। অর্থাৎ লিখবো এখানে ও এ ইকুয়াল টু ও বি, কিন্তু দুজনেই হচ্ছে অতিভুজ ত্রিভুজের, এই যে ত্রিভুজ দুটোর কথা বলছি এদের অতিভুজ, তাই অতিভুজটা লিখে দিতে পারো, খুব ভালো হয়। তাহলে অতিভুজ ও এ ইজ ইকুয়াল টু অতিভুজ ও বি, আর যদি সিম্পলি ও এ ইকুয়াল টু ও বি লিখো কোনো প্রবলেম নেই, হয়ে যাবে, ঠিক আছে। এখন ও এ আর ও বি এই দুটো সমান, কেন সমান? এই ও এ ইকুয়াল টু ও বি কেন সমান? কারণ দেখো দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে লিখবো যে যেহেতু উভয়ই বৃত্তের কি ব্যাসার্ধ, উভয়ই হলো বৃত্তের আমার ব্যাসার্ধ, এইটা সমান হলো। তাহলে দুটো জিনিস সমান হলো সবে, দুটো কোণ হলো সমকোণ দুটো সমান দেখালাম আর অতিভুজটা সমান দেখালাম। আর দেখো ওসিটা কি ছিল? এই ওসিটা সাধারণ বাহু, উভয় ত্রিভুজের আছে, তাহলে ওসি সাধারণ বাহু। ওসিটা কি? ওসিটা হচ্ছে আমার সাধারণ বাহু। তাহলে দেখো একটা ত্রিভুজের আমি তিনটে জিনিস সমান পেলাম, দুটো কোণ সমান পেলাম, কোণ দুটো কি সমকোণ, আর এটা দেখো দুটো সমকোণী ত্রিভুজ, আর যাদের এইটা সমকোণ, তারপরে হচ্ছে অতিভুজটা সমান দেখালাম, আর কি করলাম একটা বাহু সমান দেখালাম। তাহলে আমরা লিখতে পারবো এরপরে অতএব ত্রিভুজ, কোন ত্রিভুজ? ত্রিভুজ এসিও সর্বসম ত্রিভুজ বিসিও কেন সমান হলো এটা সেটা বলে দেবে। এটা কোন শর্ত অনুযায়ী হয়েছে? দেখো প্রথমে হয়েছে সমকোণকে আমরা সমান দেখিয়েছি, সমকোণ মানে 90 ডিগ্রি কোণ, যেটাকে আমরা কি বলে থাকি? রাইট অ্যাঙ্গেল বলে থাকি। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, তাহলে আর ফর রাইট অ্যাঙ্গেল। তারপরে দেখো অতিভুজ সমান দেখিয়েছি, অতিভুজের ইংরেজি কথা হচ্ছে হাইপোটেনাস, সেখান থেকে আসছে তোমার এইচ, আর লাস্ট হচ্ছে বাহু, সাধারণ বাহু, এটা সাইড। আর এইচএস শর্তানুযায়ী, এই কথাটা লিখে দেবে, আর এইচএস শর্তানুযায়ী দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বললাম। যদি কেউ এটা এত কিছু না বলতে পারো, সিম্পলি তিনটে জিনিস সমান দেখিয়ে দাও, তাহলে ওই এএসএস বা এএসএস যে কোনো শর্ত যেগুলো খাটবে সেই অনুযায়ী বসালেও হবে, কোনো প্রবলেম নেই। তবে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আর আমরা দেখতেই পাচ্ছি সমকোণ দুটো সমান আর তাদের অতিভুজগুলো সমান দেখাচ্ছে, তাই সেই হিসেবে আমরা আর এইচের শর্তটা লিখলাম। ক্লিয়ার? তবে তোমরা চাইলে ওই এএসএস এই শর্ত অনুযায়ীও দুটোকে সমান বলতে পারো, সেক্ষেত্রে আর এত অতিভুজ বলার প্রয়োজন হয় না। তবে যেহেতু সমকোণী আমরা দেখতেই পাচ্ছি, তাই ভালো হয় এগুলো বলে দেওয়ার, কোন অতিভুজ দুটো সমান, কোন সমকোণ দুটো সমান, সেগুলো উল্লেখ করে দিলে খুব ভালো হয়। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, আমরা এবার বলতে পারবো যে এই অংশটা এই অংশের সাথে সমান হবে। কোনটা কার সাথে সমান হবে? দেখো এই এসি রেখাংশ বিসি রেখাংশের সমান। কেন হবে? কারণ ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এই দুটো ওদের অনুরূপ অংশ বা অনুরূপ বাহু বলতে পারি। তাহলে অতএব বলতে পারি এসি সমান বিসি। কেন? যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ত্রিভুজের অনুরূপ বাহু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার দেখো এসি ইকুয়াল টু বিসি, এটাই প্রমাণ করতে বলেছিল। এসি ইকুয়াল টু বিসি বা এসি ইকুয়ালস টু সিবি লিখলেও হবে, বিসি লিখলেও হবে। এসি ইকুয়ালস টু সিবি, যেহেতু কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলে প্রুফড কথাটা লিখবে বা প্রমাণিত লিখে দেবে। ঠিক আছে? আচ্ছা, কি দেখো খুব সহজ একটা প্রমাণ কিন্তু এটা। প্রথমে আমাদের যেটা করতে হয়েছিল কি দেওয়া রয়েছে সেটা লিখে নেওয়া। প্রথমে বৃত্তের পরিচয়, আর এবি একটা ব্যাস নয় এরূপ যায়, তার উপরে কে ছিল? অসি লম্ব ছিল, তাই সেটাই লিখেছে। কেন্দ্রবৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি এবং অসি লম্ব এবি। তারপরে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি ইকুয়ালস টু সিবি, এটা প্রমাণ করতে হবে। এবার আমরা কি করলাম? যেহেতু এই দুটো রেখাংশকে সমান করব, তাই এখানে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। সেই জন্য আমরা কি করব, যে এই ত্রিভুজ আঁকার জন্য ও এ আর ওবি যুক্ত করে নিলাম। নেওয়ার পর এবার প্রমাণে চলে আসি। প্রমাণে দেখো প্রথমেই বলাই ছিল ওসিটা এবির উপর লম্ব, তাহলে যদি এরা দুজন লম্ব হয়, তাহলে ওদের লম্ব হওয়ার জন্য দুই পাশে সমান কোণ উৎপন্ন করবে এবং কোণ দুটোর মান কত হবে? 90 ডিগ্রি। যেহেতু লম্ব, তাই এসিও ইকুয়াল টু বিসিও ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। এবার তাহলে এই যে ত্রিভুজ দুটো তৈরি হলো, এরা দুজনেই কি সমকোণী ত্রিভুজ, তাই আমি লিখলাম সমকোণী ত্রিভুজ এসিও ও ত্রিভুজ বিসিও এর বলে তিনটে জিনিস সমান দেখাচ্ছি। প্রথমে দেখো সমকোণটাকে সমান দেখিয়েছি, এসিও ইকুয়াল টু কোণ বিসিও উভয়ই সমকোণ। তারপরে দেখো অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ওবি, আর তারপরে ওসিটা হলো সাধারণ বাহু। তা তিনটে জিনিস যখন কোনো দুটো ত্রিভুজের সমান হয়, তখন সেই ত্রিভুজ দুটোকে আমরা কি বলি? সর্বসম ত্রিভুজ। আর এখানে যেহেতু প্রথমে সমকোণকে সমান দেখিয়েছি, সমকোণের ইংরেজি কথা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাই আর,
তারপরে হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হাইপোটেনাস, সেখান থেকে এইচ, আর তারপরে হচ্ছে বাহু, বাহু মানে হচ্ছে সাইড, তাই আর এইচের শর্তানুযায়ী। এবার যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, সুতরাং তাদের যে অনুরূপ বাহু বা অনুরূপ অংশ আছে সেগুলোও সমান হবে। তাই আমরা লিখতে পারবো এই দুটো সর্বসম বলেই এসি রেখাংশটা সিবি রেখাংশের সমান। কেন? কারণ সর্বসম ত্রিভুজের এরা অনুরূপ বাহু বলে প্রমাণিত। আচ্ছা, এরপরে আমরা তাহলে চলো নেক্সট যে উপপাদ্যটা আছে, উপপাদ্য 33, সেটা করে নিই। এরপর যে উপপাদ্যটি আছে সেটি হচ্ছে উপপাদ্য 33, এবং এর থিওরিটা পুরো আগেরটার উল্টো। মানে আগে আমরা পড়লাম যে একটা বৃত্ত তার ব্যাস নয় এরূপ একটা জ্যার উপর কেন্দ্র থেকে লম্ব টেনেছি, মানে এটা লম্ব বলা ছিল। কি বলা ছিল? লম্ব বলা ছিল। ওসিটা এবির উপর লম্ব, এটা বলা ছিল, এটা আগের উপপাদ্যে। হ্যাঁ, এবং সেখান থেকে প্রমাণ করতে হয়েছিল যদি লম্ব হয় তাহলে রেখাংশটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, মানে সমদ্বিখণ্ডিত করেছে রেখাংশটাকে, কে? লম্বটা। এসি ইকুয়াল টু সিবি, এটা প্রমাণ করতে হয়েছিল। এই যে উপপাদ্যটার কথা বলছি এটা ঠিক এর উল্টো। এখানে বলছে যে একটা বৃত্ত, তার ব্যাস নয় এরূপে একটা জ্যা রয়েছে এবি, এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এই কেন্দ্র থেকে এমন একটা রেখাংশের উপরে টেনেছি যে রেখাংশটা বলছে এই এবি রেখাকে সমান দুই ভাগে ভাগ করেছে, মানে ওসি বলা রয়েছে ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করে, আর আগেরটা সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হয়েছিল, এখানে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই সি পয়েন্টটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু। সি হচ্ছে এবি এর কি? এবি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু হওয়া মানে মিডল পয়েন্ট। আর সেখান থেকে আমরা বলতে পারবো এসি ইকুয়াল টু সিবি, এটা বলা। ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এসি ইকুয়ালস টু সিবি। এটা হলে বলছে তবে প্রমাণ করো যদি সমদ্বিখণ্ডিত করে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা এই জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত করে, মানে যদি এসি ইকুয়াল টু সিবি হয়, তাহলে প্রমাণ করো এই যে রেখাটা তুমি টেনেছো সেটা লম্ব হবে কার উপরে? এবির উপরে। ঠিক আছে, এইটা প্রমাণ করতে হবে। ঠিক এই যে জিনিসটা এর ঠিক উল্টো। এখানে ছিল কি লম্ব হলে সমদ্বিখণ্ডিত করে, মানে রেখাংশ দুটো সমান হবে, আর এখানে বলছে যদি সমান হয় তাহলে প্রমাণ করো লম্ব হবে, মানে ঠিক এর ব্যাক, মানে উল্টো। এখানে ছিল লম্ব হলে সমদ্বিখণ্ডিত করে, আর সমদ্বিখণ্ডিত হলে লম্ব হবে, সেটা প্রমাণ করতে হয়, মানে উল্টো প্রমাণটা আর কি, পুরো উল্টো। থিওরিটা অনেকটা একই, মানে থিওরিটা দেখো কি বলা রয়েছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, সেই আগেরই মতন ব্যাস নয় এরূপ কোনো জ্যার কথাই বলা হচ্ছে। ঠিক আছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, কি বলা হলো? যে ব্যাস নয় এরূপ একটা জ্যা, ব্যাস নয় এরূপ একটা জ্যাকে কি করছে? বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, বৃত্তের কি? কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। কে? ব্যাস নয় এরূপ একটা জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো একটা সরলরেখা যদি সমান দুই ভাগে ভাগ করে, তবে ওই সরলরেখাটা জ্যার উপর লম্ব। মানে কি? দেখো, এই আমার ধরো বৃত্ত, বলছে এই বৃত্তের ব্যাস নয় এরূপ একটা জ্যা নিলাম আমি, ধরো এইটা বলছে ব্যাস নয় এরূপ একটা জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, কি বললাম? যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা, এইটা ধরো এবি, ব্যাস নয় এরূপ একটা জ্যা এবিকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, কেন্দ্র দিয়ে যাচ্ছে এরকম কোনো সরলরেখা যদি এই সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, কাকে? এই জ্যাটাকে কি করলো? যদি সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে এই দুটো টুকরো যদি সমান ভাগে ভাগ করে দেয়, ওই ওসি রেখাটা এবি কি রেখাংশকে যদি সমান দুই ভাগে ভাগ করে, এসি ইকুয়াল টু সিবি যদি হয়, তবে ওই সরলরেখা মানে ওই কেন্দ্রগামী ওই সরলরেখাটা কি বলছে? জ্যার উপর লম্ব হবে। কেন্দ্রগামী সরলরেখা কোনটা? ওসি, যেহেতু দেখো এটা কেন্দ্রের দিকে যাচ্ছে, তাই ওসি রেখাটা বলছে এই এবির উপরে লম্ব হবে, এবির উপরে কি হবে? লম্ব হবে। ঠিক আছে, এই ওসি রেখাটা কার উপরে লম্ব হবে? এবির উপরে, এটা প্রমাণ করতে হবে। যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে প্রমাণ করো ওই কেন্দ্রগামী সরলরেখাটা মানে ওসিটা এবির উপর লম্ব হবে, এটা প্রমাণ করতে হবে। তা লম্ব হওয়া মানে এই কোণগুলোকে কি দেখাতে হবে? সমান দেখাতে হবে, মানে 90 ডিগ্রি। তা দুটো কোণ সমান প্রমাণ করলেই হয়ে যাবে। দুটো কোণ যদি সমান হয় তখন একটা রেখা আর একটা রেখার উপর দণ্ডায়মান হয়, দুই দিকে যদি সমান কোণ উৎপন্ন করে তাহলে অবশ্যই তাদের মান কি হয়? 90 ডিগ্রি হয়। কেন? যেমন ধরো আমি বলছি এই রেখাটা যদি দুই দিকে সমান কোণ তৈরি করে, ধরো এটা যদি থিটা কোণ হয় আর এটাও থিটা কোণ হয়, দুদিকে সমান কোণ, আমি ধরো বলছি এটা 90 ডিগ্রি কেন হয় সমান হলে? ধরো এটা থিটা কোণ, এটা থিটা কোণ, দুটো সমান কোণ, তো
তুমি দেখো থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু কী হবে, টোটাল কোণটাকে বোঝাচ্ছে। টোটাল কোণ মানে এক সরল কোণের মান কত, 180 ডিগ্রি। সেখান থেকে 2 থিটা ইকুয়াল টু দেখো 180 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু তোমার দাঁড়িয়ে যাবে 180/2, মানে তোমার হয়ে যাবে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাই দুই দিকে যদি কোনো রেখা দণ্ডায়মান হয়ে কোনো সরলরেখার উপর দুই দিকে যদি সমান মাপের কোণ উৎপন্ন করে, সেই কোণ দুটো কী হয়, 90 ডিগ্রি করে হয়, এবং ওই জন্য ওদেরকে আমরা সমকোণ বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এরপর তাহলে আমরা উপপাদ্যের প্রমাণটায় যাই। আগে একটু ছবিটা এখানে যতটুকু দেওয়া রয়েছে ঠিক ততটুকুই কিন্তু আমরা আঁকবো ছবিতে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক কত কী বলা রয়েছে, একটা বৃত্তের কথা বলা রয়েছে, ব্যাস নয় এরূপ একটা জ্যার কথা বলা রয়েছে, আর বলা রয়েছে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা। ঠিক আছে, সেইটুকুই আঁকবো কিন্তু। আচ্ছা, তাহলে প্রথমে ছবিটা আমরা এঁকে নিই। ধরো একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রটা নিয়ে নিলাম ও, কেন্দ্র ও, আর কি বলা হচ্ছে, ব্যাস নয় এরূপ একটা জ্যার কথা বলা আছে। তাহলে ব্যাস নয় এরূপ একটা জ্যা আমি নিয়ে নিলাম, এই এবি। এবি একটা ব্যাস নয় এরূপ একটি জ্যা, একটা বৃত্ত ও, যার অকেন্দ্রীয় একটা বৃত্ত যার ব্যাস নয় এরূপ একটা জ্যা হলো আমার এবি। এখন এই এবি জ্যা বলছে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, মানে এই জ্যাটাকে বৃত্তের কেন্দ্রের দিকে যাচ্ছে এইরকম কোনো সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, ধরো এটা নিয়ে নিই, যেটা কি বলছে, সমদ্বিখণ্ডিত করে কাকে, এই এবিকে যদি সমদ্বিখণ্ডিত করে, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা এবি যাকে কি করছে বলছে যদি সমদ্বিখণ্ডিত করে, মানে আমি যদি এটা নাম দিয়ে দিই সি, তার মানে কেন্দ্রগামী সরলরেখা কোনটা, ওসি, কেন্দ্রের দিকে যাচ্ছে তাই ওসি। তাই ওসি রেখাটা যদি এবিটাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে এসি ইকুয়ালস টু সিবি বলে দিচ্ছে, হ্যাঁ, সমদ্বিখণ্ডিত করে, তবে বলছে যদি সমদ্বিখণ্ডিত করে তবে ওই সরলরেখাটা মানে ওই কেন্দ্রগামী সরলরেখাটা জ্যার উপরে লম্ব হবে। এই যে জ্যাটা রয়েছে এবি, এর উপরে এটা লম্ব হবে, প্রমাণ করতে হবে। এটা থেকে প্রমাণ করতে হবে কি, ওসি লম্ব এবি, এটা দেখাতে হবে। ঠিক আছে, তা আমরা এইটুকুই দেওয়া রয়েছে, এইটুকুই ছবি আঁকলাম। এবার প্রদত্ততে তাহলে ওইটুকুই লিখবো যতটুকু দেওয়া রয়েছে। তা আমরা প্রথমে চলে আসি প্রদত্তই। প্রদত্ত বলে কি লিখব, যে অকেন্দ্রীয় বৃত্তের, প্রথমে বৃত্তের পরিচয়টা দেবো, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো আমার এবি। অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যাকে এই এবি জ্যাটা হলো, এরূপ একটি জ্যা এবি, এবং বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা, বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা এখানে কে, বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা, সেটাকে এই ওসিটা, বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করে। কি বলা রয়েছে, ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করার মানে কি, অর্থাৎ বলে আমরা লিখতে পারবো, অর্থাৎ যেহেতু সমদ্বিখণ্ডিত করছে কে, ওসিটা এবিকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ এসি ইকুয়াল টু সিবি। তা আমরা বলতে পারি সমদ্বিখণ্ডিত করা মানে সমান দুই ভাগে ভাগ করো, তো তাহলে সিটা এবি এর মধ্যবিন্দু নিশ্চয়ই, তবেই তো এসি ইকুয়াল টু সিবি হবে। তা ওটা একটু বলে নাও, যে অর্থাৎ সি এবি এর মধ্যবিন্দু, বা আমরা লিখতে পারি, বা এসি ইজ ইকুয়ালস টু সিবি, এইটুকু বলা রয়েছে। ঠিক আছে, তাহলে কি বললাম, যে এই কেন্দ্রগামী সরলরেখাটা যেটাকে সমদ্বিখণ্ডিত করা মানে সমান দুই ভাগে ভাগ করা, অর্থাৎ তুমি একেবারে এইটা লিখলেও হয়ে যায়, এসি ইকুয়ালস টু সিবি, যেহেতু সমদ্বিখণ্ডিত করে তার মানে নিশ্চয়ই এসি ইকুয়ালস টু কী হবে, সিবি হবে। এইটুকুই দেওয়া রয়েছে। কি বলা ছিল, অকেন্দ্রীয় বৃত্তের এবি হলো কি, ব্যাস নয় এরূপ একটি জ্যা, এবং বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা কোনটা, ওসি এবিকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ সিটা এবি এর মধ্যবিন্দু হবে। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব এসি ইকুয়ালস টু সিবি। ক্লিয়ার?
এবার আসবো আমরা কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখব। প্রামাণ্য, প্রামাণ্য, ঠিক আছে। প্রামাণ্যতে দেখো কি প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বলে কি প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছে, দেখো যদি সমদ্বিখণ্ডিত করে তবে কি প্রমাণ করতে হবে, তবে ওই সরলরেখা মানে কেন্দ্রগামী সরলরেখা ওই জ্যার উপরে মানে এবির উপরে লম্ব হবে। তাহলে ওসিটা কার উপরে লম্ব, এবির উপরে লম্ব। তাহলে প্রমাণ করতে হবে যে ওসি এবি এর উপর এবি এর উপর লম্ব, ওসি এবি এর উপর লম্ব, ওসি এবি এর উপর লম্ব। অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ কি প্রমাণ করতে হবে, অর্থাৎ ওসি লম্ব এবি, এইটা দেখাতে হবে। অর্থাৎ ওসি লম্ব এবি এটা দেখাবো। এখন এটা লম্ব দেখানো মানে এই কোণ দুটোকে যদি সমান দেখাতে পারি তাহলেই ওই দুটো কোণ একটু আগে বলছিলাম 90 ডিগ্রি হয়ে যায়। তা লম্ব মানেই তো যখন একটা সরলরেখা আর একটার উপর লম্ব হয় তখন সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি আমার এই কোণ আর এই কোণের মান 90 ডিগ্রি দেখাতে হবে। তা দুটোরই মান 90 ডিগ্রি মানে দুটো কোণের মান সমান। অর্থাৎ এখানে আমি এই দুটো কোণকে যদি সমান প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে ওসি লম্ব এবি। তা দুটো কোণকে সমান দেখাতে গেলে ফের সেই আগের মতো এখানে দুটো ত্রিভুজ লাগবে, ত্রিভুজ দুটোকে আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। তা দুটো ত্রিভুজ আমরা কিভাবে তৈরি করতে পারি, দেখো সেই আগেরই মতন ও এ আর ও বি যদি যুক্ত করে দিই তাহলে দুটো ত্রিভুজ হয়ে যায়। দেখো ধরো ও এ এটা যুক্ত করলাম আর ও বি যুক্ত করলাম, তাহলে কি হয়ে গেল, এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল, তাই তো। এই যে দুটো ত্রিভুজ হয়ে গেল, এই দুটো ত্রিভুজকে আমরা এবার কি করব, সর্বসম প্রমাণ করব। যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলেই প্রমাণ এই দুটো কোণ সমান হবে। আর দুটো কোণ সমান হলে একটা রেখা আর একটা রেখার উপর দণ্ডায়মান হয়ে যখনই দুটো কোণ সমান হয়ে যায় তখন ওই কোণ দুটোর মান এক সমকোণের সমান হয়, অর্থাৎ 90 ডিগ্রির সমান হয়, সেটা আমরা দেখেওছি। আচ্ছা, তা এখন আমাদের টার্গেট কি, এই দুটো তো আমরা যুক্ত করলাম, ও এ আর ও বি যুক্ত করে ত্রিভুজটা তৈরি করেছে এঁকেছে। তাহলে আমাদের অঙ্কনে আমাদের কি লিখতে হবে, অঙ্কনে লিখতে হবে যে ও এ এবং ওবিকে আমরা কি করেছি, ও এ আর ওবিকে আমরা যুক্ত করেছি, সেই কথাটা বলবো। ও কমা এ, এবং কেন যুক্ত করলাম সেটা বুঝতে পারছো, ত্রিভুজটা তৈরি করার জন্য ও এ এবং ও কমা বি যুক্ত করিলাম, এই ছিল আমার অঙ্কন। এবার আমরা প্রমাণে চলে আসবো, ঠিক আছে। তা এইটুকুই আগে ভালো করে বুঝে নাও কী কী দেওয়া ছিল। প্রথমে বলা ছিল যে অকেন্দ্রীয় একটা বৃত্ত, সেটাই আমি লিখেছি, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি এবং বৃত্তের কেন্দ্রগামী একটা সরলরেখা ওসি যেটা এবিকে সমদ্বিখণ্ডিত করে, সেটুকুই লিখেছি যতটুকু দেওয়া ছিল। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি এবং বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ হলো। আচ্ছা, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে সি হলো এবি এর মধ্যবিন্দু, আর সি এবি এর মধ্যবিন্দু হওয়া মানে এসি ইকুয়াল টু আমরা লিখতে পারবো সিবি। এবার প্রামাণ্যতে মানে কি প্রমাণ করব, যে এই কেন্দ্রগামী সরলরেখাটা জ্যার উপর লম্ব হবে, অর্থাৎ ওসি এবি এর উপর লম্ব, অর্থাৎ আমরা বলতে পারি ওসি লম্ব এবি। এবার দেখো এইটাকে লম্ব প্রমাণ করতে গেলে আমাদের এই কোণ দুটোকে সমান দেখাতে হবে। সেই কোণ দুটোকে সমান দেখানোর জন্য আমাদের এখানে দুটো ত্রিভুজ তৈরি করতে হবে। এই ত্রিভুজ তৈরি করতে গেলে ও এ আর ও বি যুক্ত করা প্রয়োজন ছিল, সেই জন্য আমরা অঙ্কনে কি করলাম, ও এ এবং ও বি যুক্ত করে নিলাম। ক্লিয়ার? এবার আমরা প্রমাণে চলে আসব। প্রমাণে এসে ওই দুটো ত্রিভুজকে কি করব, সমান দেখাবো, ঠিক আছে। এবার আমরা প্রমাণে আসলাম। প্রমাণে কি করতে হবে, এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এই দুটো ত্রিভুজকে কি বলবো, সর্বসম প্রমাণ করব। আচ্ছা, দুটো ত্রিভুজ সর্বসম হতে গেলে আমাদের তিনটে জিনিস সমান দেখাতে হবে। তো দেখা যাক এই ত্রিভুজ দুটো কি সমান, কোন ত্রিভুজ, এ ও সি আর বিওসি ত্রিভুজ, বা এসিও আর বিসিও ত্রিভুজ। ত্রিভুজ এসিও এবং ত্রিভুজ বিসিও এর বলে এই দুটো ত্রিভুজের কি সমান সেটা আমরা দেখব। দেখো প্রথমেই দেখো ও এ আর ও বি দুটো কি সমান, কেন সমান, ও এ ইকুয়াল টু কি ও বি, কেন, যেহেতু দেখো উভয়ই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ, ও এটাও ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আবার ও বিটাও ওই বৃত্তেরই ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের মান কখনো পরিবর্তন হয় না। তাহলে যেহেতু কি বলবো,
উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ই কি একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য ওএ ইকুয়াল টু ওবি হলো। আর কি, এই ওসিটা সাধারণ বাহু, ওসিটা দেখো উভয় ত্রিভুজের আছে, তাই ওসি সাধারণ বাহু মানে কমন বাহু। আচ্ছা, সাধারণ বাহু, ওসিটাকে সাধারণ বাহু। আর কি দেখো, এসি ইকুয়াল টু সিবি, এটা তো প্রথমেই বলা ছিল, একদম প্রথমে প্রদত্তে বলা ছিল যে এটা ওসিএবিকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা একটু দেখো যে ওখানে বলা ছিল যে ওসিএবিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি ইকুয়ালস টু সিবি আমরা প্রদত্ততে লিখেছিলাম। তাহলে এসি ইকুয়াল টু সিবি এটা ছিল প্রদত্ত, মানে দেওয়াই ছিল প্রদত্ত। তাহলে দেখো তিনটে জিনিস সমান হয়ে গেল না, 1 2 3, এই দুটো ত্রিভুজের তিনটে জিনিস যদি সমান হয় তাহলে আমরা ওই দুটো ত্রিভুজকে কি বলতে পারি, সর্বসম, তাই তো। তাহলে এবার আমরা বলতে পারবো যে অতএব ত্রিভুজ এসিও সর্বসম ত্রিভুজ বিসিও। কোন শর্ত অনুযায়ী হলো এটা, এটা দেখো তিনটেই বাহু, তাহলে এস 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 শর্ত অনুযায়ী, তিনটে কোণ হলে কিন্তু সর্বসম বলতে পারতাম না, এস 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 শর্ত অনুযায়ী বা শর্তানুযায়ী হলো। এবার দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় আমি কি বলতে পারবো, এই কোণটার মান আর এই কোণটার মান কি হবে, সমান হবে, যেহেতু সর্বসম ত্রিভুজের ওটা অনুরূপ বাহু। তাহলে আমি বলতে পারবো অতএব কোণ এসিও সমান সমান কোণ বিসিও, যেহেতু সর্বসম ত্রিভুজের কি কোণ, এরা অনুরূপ কোণ বা অনুরূপ অংশও বলতে পারো, ত্রিভুজের অনুরূপ কোণ, যেহেতু এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সেই জন্য এই দুটো কোণ সমান। এবার লক্ষ্য করো, এই যে দুটো কোণ আমি বললাম সমান, এই দুটো কোণ কি সমান, তা আমরা কখন ওসিকে এবির উপর লম্ব বলতে পারবো, যদি ওই দুটো কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। এখন একটা রেখা ওসি স্পষ্টতই, দেখো এটা বোঝা যাচ্ছে স্পষ্টতই, এই ওসি রেখাটা ওসি এবি এর উপর দণ্ডায়মান হয়ে, এবি এর উপর দণ্ডায়মান হয়ে মানে দাঁড়িয়ে থেকে, দণ্ডায়মান হয়ে ওসিটা এবির উপর দণ্ডায়মান হয়ে মানে দাঁড়িয়ে থেকে দুই দিকে সমান মাপের কোণ তৈরি করেছে। কারণ কি, এই দুটো কোণ কি হয়েছে সমান, তাহলে দুই দিকে সমান কোণ উৎপন্ন করেছে, দণ্ডায়মান হয়ে দুই দিকে সমান কোণ উৎপন্ন করে, সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং যেহেতু দুই দিকে সমান কোণ উৎপন্ন করছে, আর সমান কোণ উৎপন্ন করা মানেই ওই কোণ দুটোর মান কত হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়। সুতরাং বলে ওসি বা এই দুটো কোণের মান তো 90 ডিগ্রি, সেটাই বলে দিই। সুতরাং বলে এসিও ইকুয়াল টু, এই দুটো কোণ তো সমান উৎপন্ন করেছে, এই দুটোর মান কি হবে 90 ডিগ্রি, অর্থাৎ বা অতএব আমরা বলতে পারবো, যেহেতু কোণ দুটো 90 ডিগ্রি হলো, অতএব আমি বলতে পারবো ওসিটা লম্ব এবি বলে প্রমাণিত। ঠিক আছে, আমাদের এটাই প্রমাণ ছিল, ওসিকে এবির উপর লম্ব প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তা এই যে এই দুটো কোণের মান কেন 90 ডিগ্রি হয় সেটা যদি তোমরা জানতে চাও, একটু আগে আমি বলেছিলাম যে এই দুটোর মান ধরে নাও কিছু একটা, ধরে নিয়ে দুটোর যোগফল ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু দুটো কোণের মান সমান, তাহলে ধরো এটার মান থিটা, এটার মান থিটা, এখন ওই দুটো কোণের মান সমান, তাহলে থিটা প্লাস থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। ওই যেটা বলছিলাম 2 থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, সেখান থেকে দেখো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, তাই সমান কোণ উৎপন্ন হলে একটা রেখা আর একটা রেখার উপর দণ্ডায়মান হয়, দুই দিকে সমান কোণ উৎপন্ন করলে সেই কোণগুলোর মান কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে। আর সেক্ষেত্রে যেই 90 ডিগ্রি হয় আমরা তখনই কি বলতে পারি, ওই বাহুটা, একটা বাহু অন্যটার উপর কি হয়, লম্ব হয়। ক্লিয়ার? এই ছিল আমার উপপাদ্য 33 এবং উপপাদ্য 32 ও 33 খুবই ইম্পর্টেন্ট আমাদের মাধ্যমিক এক্সামের জন্য। হ্যাঁ, এগুলো প্রায় দেখবে তোমরা যদি লক্ষ্য করে থাকো, প্রশ্নতে প্রতি 1-2 বছর অন্তর অন্তর এগুলো আসে, তাই দুটো উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, সবাই তৈরি করে রাখবে। এবং খুব সহজ উপপাদ্য, একটু মন দিয়ে করলেই কিন্তু এগুলো দেখো উইদাউট মুখস্থ, কোনো মুখস্থরই প্রয়োজন হয় না, স্টেপ বাই স্টেপ করলে কিন্তু এগুলো পারাই যায়। ঠিক আছে,
তা এই উপপাদ্যটা দেখো একটু আরেকবার আমি মনে করিয়ে দিই যে দুটো ত্রিভুজকে আমার টার্গেট ছিল সর্বসম দেখানো। সর্বসম করার জন্য তিনটে জিনিস সমান দেখালাম। ওএটা অবিচ্ছেদের সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ওসিটা সাধারণ বাহু, আর এসি ইকুয়াল টু সিবি এটা প্রদত্ত দেওয়াই ছিল একেবারে। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো। সেখান থেকে আমি এই দুটো কোণকে সমান বললাম। এই দুটো কোণ যদি সমান হয় তাহলে লক্ষ্য করো এই ওসি রেখাটা এবির উপর দণ্ডায়মান হয়ে এই দুটো কোণ তৈরি করছে। তাই ওসিটা এবির উপর দণ্ডায়মান হয়ে দুই দিকে যেহেতু সমান কোণ উৎপন্ন করছে, নিশ্চয়ই এই দুটো কোণের মান কত করে হবে? 90 ডিগ্রি করে হবে, অর্থাৎ ওসিটা এবির উপর লম্ব। এটাই প্রমাণিত। ক্লিয়ার? তাহলে আজকের আমরা এই পর্যন্তই করছি। এরপরে নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আমরা এর পরে যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব।